আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকাটা কি ছিল, মূলত এটা আজকে আমাদের টপিক। তো আমরা জানি যে জোট নিরপেক্ষ বিষয়টা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যখন দুটো ভাগে বিভক্ত হয়, অর্থাৎ দুটো মতাদর্শ, একটা সোশ্যালিস্ট যার নেতৃত্বে ছিল রাশিয়া এবং একটা ছিল ক্যাপিটালিস্ট যার নেতৃত্বে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এই দুটো রাষ্ট্রের মধ্যে যখন গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে দুটো মতাদর্শকে কেন্দ্র করে, তো সেই গ্রুপ থেকে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো নিজেদেরকে মানে প্রোটেকশনের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু একটা নতুন জোট তৈরি করেছিল। তো সেই জোটটাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এই আন্দোলনে যে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে আমরা এই পাঁচজন ব্যক্তির নাম আমরা দেখতে পাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখো যে জওহরলাল নেহেরু, তারপরে সুকর্ণ, ঠিক আছে, তারপরে চলে আসছে মার্শাল টিটো, আছে নগুয়া ঘানা, ঠিক আছে, আর কি বলছে যে আব্দুল নাসের, ঠিক আছে। এই হচ্ছে কয়েকজন, এই কয়েকজন হচ্ছে মেন। এরা এছাড়াও পরবর্তীতে আরও অনেক দেশ এখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই পাঁচজন প্রথমে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। তাহলে এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের ভূমিকাটা কি ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সামরিক জোট থেকে দূরত্ব। সামরিক দুটো জোট, সেই একটা জোটের মধ্যে ছিল রাশিয়া, একটা জোটের মধ্যে ছিল কিন্তু আমেরিকা। তো এই দুটো জোটের থেকে বাইরে থাকা। 2 নম্বর বলছে কোরীয় যুদ্ধ, সে সময় যে কোরিয়াতে যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে এই তৃতীয় পক্ষ, ঠিক আছে, এই থার্ড পাওয়ার বা থার্ড যে ফ্রন্ট, তাদের একটা ভূমিকা ছিল। 3 নম্বর ভিয়েতনামে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধেতেও কিন্তু তারা একটা ভূমিকা পালন করেছিল। আর মিশর আক্রমণ এবং হাঙ্গেরির ঘটনা, এই যে প্রতিবাদ, এই সমস্ত প্রতিবাদ বা মিশর আক্রমণ, কেন মিশর আক্রমণের বিরোধিতা করা, এই সমস্ত বিষয়েও কিন্তু এই থার্ড ফ্রন্ট যাদের নেতৃত্বে ছিলেন কিন্তু ভারতবর্ষ, সে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 5 নম্বর বলা হচ্ছে যে চীনের জাতিপুঞ্জের যে স্থায়ী পদ লাভ, সেই লাভের ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু তাকে সমর্থন জানিয়েছিল। আর কি পাকিস্তানের সাথে ভারতবর্ষ সুসম্পর্ক একটা বজায় রাখার চেষ্টা করেছিল, এবং সাম্রাজ্যবাদ ও বৈষম্যমূলক যে নীতি তার কিন্তু ভারতবর্ষ বিরোধিতা করেছিল। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান হিসেবে ভারতবর্ষ যে কাজগুলো করেছে সেটা সামরিক জোট থেকে দূরে ছিল। 2 কোরীয় যুদ্ধের তার ভূমিকা পালন করেছে। ভিয়েতনামের যুদ্ধে ভারতবর্ষ ভূমিকা পালন করেছে। মিশর আক্রমণ এবং হাঙ্গেরির যে ঘটনা তার প্রতিবাদ করেছে। চীনের জাতিপুঞ্জের যে স্থায়ী সদস্যপদ, সেই স্থায়ী সদস্যপদ লাভের ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু চীনকে সমর্থন জানিয়েছে, যদিও বর্তমানে চীন ভারতের বিরুদ্ধেই এই পাওয়ারটাকে ব্যবহার করে। যাই হোক, 6 নম্বরে পাকিস্তানের সঙ্গে কিন্তু ভারতবর্ষ সুসম্পর্ক বরাবর কিন্তু একটা চেষ্টা করেছে। এবং 7 নম্বর দেখা যাচ্ছে যে সাম্রাজ্যবাদ ও বৈষম্যমূলক যে নীতি, সেই সমস্ত বিষয়ের কিন্তু ভারতবর্ষ বিরোধিতা আগাগোড়াই কিন্তু করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভারত শুধু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবর্তকই নয়, সে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে কিন্তু একটা বিরাট সমস্যার বিরাট যে ভূমিকা সেটা পালন করেছিল, এবং আন্তর্জাতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু তিনি বা ভারতবর্ষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে ভারতের অবদানের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আছে সামরিক জোট থেকে দূরত্ব, ভারতবর্ষ সর্বদা দুটি শক্তিশালী সামরিক জোট, একটা ধনতান্ত্রিক জোট আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক জোট, এদের থেকে কিন্তু দূরত্ব রাখার কিন্তু পক্ষপাতী ছিল। 2 নম্বর কোরীয় যুদ্ধের ভূমিকার ক্ষেত্রে 1950 খ্রিস্টাব্দে কোরীয় যুদ্ধের পর যুদ্ধবন্দী সংক্রান্ত যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল তা সমাধানের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। যে কোরীয় যে যুদ্ধ হচ্ছে তার যে একটা সংকট, ঠিক আছে, সেই সংকট থেকে সংকটকে দূর করার জন্য ভারতবর্ষ কিন্তু একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনামের যুদ্ধে ভারতবর্ষ ভূমিকাটা নিচ্ছে কিভাবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ভিয়েতনাম, ঠিক আছে, ভিয়েতনামের যে অংশ, ভিয়েতনাম এই যে জায়গাটা, তো এই ভিয়েতনামের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। এই যে দক্ষিণ এই যে অংশটা, এই অংশটা কিন্তু জাপানের অধীনে কিন্তু ছিল, ঠিক আছে।
এই অংশটা ছিল হচ্ছে জাপানের অধীনে। তো জাপান বলছি, সরি, এই অংশটা ছিল হচ্ছে ফ্রান্সের অধীনে গেল। তো এই ফ্রান্স চাইছিল কি নিজের কর্তৃত্ব এখানে রাখতে। তো তার থেকেই কিন্তু হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তো তার পরবর্তীতে কিন্তু আমরা এই পর্যায়টা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ একটা ভূমিকা পালন করেছিল। এবার দেখতে পাচ্ছি মিশর আক্রমণ। মিশরের যে মেন যে জায়গা সেটা কি আছে, যে এই যে অংশ, এই যে এই জায়গা, এটা হচ্ছে সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলকে কেন্দ্র করে কিন্তু মিশরের সাথে কিন্তু পশ্চিমা দুনিয়ার একটা বিরোধ বাঁধে ভারতবর্ষ 1956 খ্রিস্টাব্দে মিশরের ওপর যে ফরাসি ও ইসরায়েলের যে আক্রমণ তার বিরুদ্ধে কিন্তু করেছে। এবং ওই বছরই হাঙ্গেরির ঘটনার সময় কিন্তু ভারত সোভিয়েত রাশিয়ার সমালোচনাও কিন্তু করেছিলেন। ভারতবর্ষের ক্ষেত্রে আর আমরা দেখতে পাচ্ছি কি চীনের জাতিপুঞ্জের যে স্থায়ী সদস্য, সেই স্থায়ী সদস্য পদ লাভের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করেছেও। কেন? তার কারণ চীনের স্থায়ী সদস্যপদ লাভের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ কিন্তু চীনকে সমর্থন করেছিল। সেটা 1971 সালের কিন্তু ঘটনা। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে জাতিসংঘের একটা বৈঠক। আর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে পাকিস্তানের সঙ্গেও কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখার কিন্তু আগ্রহী হয়েছিল। ঠিক আছে? এই বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জের পরামর্শ গ্রহণ করতেও কিন্তু ভারত সর্বদাই আগ্রহী কিন্তু ছিল। শেষ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে সাম্রাজ্যবাদ এবং বৈষম্যমূলক নীতির কিন্তু বিরোধিতা। যে ভারত সর্বদাই সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ এবং বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে কিন্তু তার প্রতিবাদ জানিয়ে এসছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি তারা সম্মেলন করেছে এবং উত্তর উপসংহারে আমরা বলতে পারি যে জোট নিরপেক্ষ যে দেশগুলি সেগুলো কিন্তু ঠান্ডা লড়াই থেকে কিন্তু সমদূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা শান্তি সহাবস্থানের নীতি কিন্তু গ্রহণ করেছিল। থ্যাংক ইউ। এখনকার মতো এখানে আমরা শেষ করছি। তোমাদের যা যাবতীয় নোটস সেগুলো আমরা লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানে বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু দেওয়া হয়ে থাকে, সেটাও তোমরা ফলো করে নিতে পারো। থ্যাংক ইউ।